লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া। সহজ হবে গণতন্ত্র উত্তরণের পথ। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুল ছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার। ঝিনাইদহে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 জনের প্রাণহানি। সুন্দরবনের আতঙ্কদস্যু করিম শরীফ বাহিনীর 2 সদস্যকে গ্রেফতার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার। বান্দরবানের দুর্গম এলাকা থেকে খিয়াং নারীর মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড দাবি করে পাহাড়ি ছাত্রদের বিক্ষোভ। এবং চট্টগ্রামে পুলিশের কাজে বাধা ভাঙচুর সহ আরো 4 মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোট নেতা চিন্ময়, আদালতে ভার্চুয়াল শুনানি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে সকাল 11:15টার দিকে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে চেয়ারপারসনকে স্বাগত জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে মসৃণ করবে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে নিজ বাসভবন গুলশানের ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ 9 জন। মঙ্গলবার সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এ সময় তাদের এক হাতে ছিল জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা। খালেদা জিয়া আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন বলে আশা নেতাকর্মীদের। বাংলাদেশে এসে নতুনভাবে সে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দেবে, এটা আমাদের প্রত্যাশা। শুকরিয়া আল্লাহর কাছে, আজ আমরা এখানে সবাই নেতাকর্মী দাঁড়িয়েছি তাকে স্বাগত জানানোর জন্য। আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে মসৃণ করবে। 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। এর আগে লন্ডন সময়ে সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। 17 বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেওয়া ছিল আবেগের। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে ছিল দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। প্রিয় নেত্রীর দেশে ফেরায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ইউসুফ ভুঁইয়ার প্রতিবেদন। প্রায় 4 মাস পর 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মঙ্গলবার ভোর থেকেই ঢাকার রাস্তায় দেখা যায় বিএনপি নেতাকর্মীদের সমাগম। তবে যানজট এড়াতে সড়কের দুপাশে অবস্থান নেন নেতাকর্মীরা। বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনীতিকের ফেরা নয়, এক যুগান্তকারী মুহূর্তের সূচনা বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। স্বাভাবিক কারণেই আমরা একটু আবেগ আপ্লুত রয়েছি, তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং মানসিকভাবে তিনি শক্ত আছেন বিদায় আমাদের মধ্যে সাহস এবং একটা উচ্ছ্বাস আমাদের মধ্যে কাজ করছে। আমার মা, আমার নেত্রী, গণতন্ত্রের ম্যাডাম মা আজকে দীর্ঘ 3 মাস পরে লন্ডন থেকে চিকিৎসা করে আমাদের দেশে আসছে, আমরা অত্যন্ত আনন্দিত। দলীয় ক্যাপ মাথায় পরে হাতে পতাকা ও ধানের শীষ নিয়ে মোড়ে মোড়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আমাদের অনেক আনন্দ, যে আনন্দ আমরা বুঝাইতে পারবো না। আমাদের মাঝে ডক্টর জুবাইদা আসতেছেন, আমাদের আনন্দে আমরা আত্মহারা। খালেদা জিয়ার দেশে আসায় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।
এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী এইচ হিমেল। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হিমেল, কেমন দেখছেন বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনের পরিস্থিতি? নেতাকর্মীদের উপস্থিতি কেমন রয়েছে, কি বলছেন তারা? ডানা, আপনি জানেন যে আজ সকাল 10:30টায় কাতারের বিশেষ বিমানে করে কিন্তু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরে কিন্তু অবতরণ করেন এবং ওনার সঙ্গী সফরে ছিলেন কিন্তু ওনার দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। এবং আমরা সকাল থেকে যেটা পর্যবেক্ষণ করছিলাম, বিমানবন্দর থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু তাদের নেত্রীকে বরণ করার জন্য কিন্তু সকাল থেকে বিমানবন্দর থেকে শুরু করে ওনার যে বাসভবন ফিরোজা আছে সেই ফিরোজা বাসভবন পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা ফুটপাত ধরে কিন্তু তাদের জন্য বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু অপেক্ষা করছিলেন। আমরা এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উনি এইখানে ওনার অর্থাৎ ওনার বাসভবনে কিন্তু উনি 1:30টায় পৌঁছেন এবং তারপরে কিন্তু উনি বিশ্রামের জন্য কিন্তু সময় নিয়েছেন। এবং আমরা এখানে এসে যেটা জানতে পারলাম, এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়া লম্বা একটি সফরের পর কিন্তু এখন বিশ্রাম করছেন, তেমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। এখানকার যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে কিন্তু এখনো যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু গেটে অপেক্ষা করছে এবং তারা যেটি বলছেন যে যদি সুযোগ হয় তারা কিন্তু তাদের নেত্রীর সাথে দেখা করেই কিন্তু তারা আসলে যাবেন, তেমনটাই বলছেন। এবং আমরা এখানে দেখতে পেলাম বিশেষ নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশ সহ সেনাবাহিনীর র্যাব তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে। সকাল থেকে যে নেতাকর্মীরা ছিল অনেকেই কিন্তু তাদের নেত্রীকে সংবর্ধনা অভ্যর্থনা জানিয়ে কিন্তু অনেকেই কিন্তু চলে গিয়েছেন। আর অনেক নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষায় আছেন তাদের নেত্রীকে এক নজর দেখবো বলে, তেমনটাই বলছেন এখানকার যে নেতাকর্মীরা, সেটাই আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখানকার যে বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ছিলেন তারা কিন্তু অনেক নেতাই কিন্তু ভিতরে আছেন এবং অনেক নেতারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। তো সব মিলিয়ে বলাই যায় যে এখানকার যে বেগম খালেদা জিয়ার যে বাসভবন, সে বাসভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষমান আছে। তাদের কিন্তু আমরা নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি জানাবেন আপনাদের নেত্রী আসছেন এবং বেগম খালেদা জিয়া আসছেন, সেই উদ্বেগ আপনার কেমন লাগছে এবং একটু বলেন। ইনশাআল্লাহ ঠিক আছে, খুব ভালো লাগছে। দীর্ঘদিন পরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসছে, নেতাকর্মীরা উজ্জীবিত এবং আনন্দের সাথে আমরা গ্রহণ করছি নেত্রীকে। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের প্রাণ। তিনি 17 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি নত স্বীকার করেননি। আপনারা সবাই জানেন যে স্বৈরাচার হাসিনা তাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে 5ই জুলাই আন্দোলনের পরে আপসীর নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পায় এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ গেছেন। আমরা তাকে পেয়ে ইনশাল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা সবাই খুশি। এখানে নেতাকর্মীরা যেটা বলছিলেন যে তারা কিন্তু অনেক খুশি, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। আমরা আরেকজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। এখানকার যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের নেত্রী দেশে আসায়, সেই বিষয়ে আমরা আরেকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন আপনাদের নেত্রী আসছেন, কেমন লাগছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা এবং তারেক রহমান ওনার স্ত্রী জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কুকুর সহধর্মিণী বাংলাদেশে আসাতে আমরা গর্বিত, আনন্দিত। ধন্যবাদ। ওখানে একজন নেতাকর্মী যেটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া সহ এবং ওনার যে দুই পুত্রবধূ আছেন তারা আসাতে তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সে তেমনটাই বলছিলেন কিন্তু এখানকার নেতাকর্মীরা। গুলশানের বেগম খালেদা জিয়ার ফিরোজা ভবন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ডানা। হিমেল, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত অনুগত এবং বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা বেগম 14 বছর ধরে খালেদা জিয়ার সেবা করছেন তিনি। উৎসবে কাছে না পেলেও মাকে নিয়ে গর্ববোধ করেন ফাতেমার 2 সন্তান। গৃহকর্মী ফাতেমা এখন এলাকাবাসীর কাছেও গর্বের। ভোলা থেকে ছোটন সাহা রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ।
ফাতেমা বেগম, যিনি সারা দেশে মানুষের কাছে এখন পরিচিত নাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে থাকেন তিনি। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের রফিজুল ইসলামের মেয়ে ফাতেমা বেগম 2009 সালে স্বামী হারিয়ে 2 সন্তান নিয়ে জীবন চালানোই কষ্টসাধ্য হয়ে ওঠে তার। একসময় কাজের সন্ধানে চলে আসেন রাজধানীতে। 2011 সালে এক আত্মীয়ের মাধ্যমে খালেদা জিয়ার বাসায় গৃহকর্মীর কাজের সুযোগ পান তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার, সংসারেও ফেরে সচ্ছলতা। 14 বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন। সুখে দুঃখে তার পাশে থেকে সেবা করেছেন ফাতেমা। রাজনৈতিক কারণে খালেদা জিয়ার সঙ্গে জেলেও থাকতে হয়েছে তাকে। মঙ্গলবার সকালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার সঙ্গে লন্ডন সফর থেকে দেশে ফেরেন ফাতেমা। ঈদ করতে পারেননি পরিবারের সঙ্গে। উৎসবের আনন্দ ভাগাভাগি না করতে পারলেও সবসময় ফাতেমাকে নিয়ে গর্ব করেন তার 2 সন্তান ও পরিবারের লোকজন। একটা ঈদ আমার মা আমাদের সাথে থাকতে পারে নাই, পালন করে নাই। অবশ্যই মিস করব তাকে, তবে আমার আম্মু সেখানে থাকছে এটা জেনে আমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের গর্বের বিষয় হচ্ছে এটা। একবারে ফুল পৃথিবীর ভিতরে আমার মেয়ে একটা নাম দিয়েছে। আজকে ধরেন বাবা যদি অন্যায় করে মেয়ে কোনোদিন জেলে যান, বাপে ছেলে জেলে যায় না, আবার ছেলে অন্যায় করলে বাপে কোনোদিন জেলে যায় না। কিন্তু আমার মেয়ে ওইটা প্রমাণ করছে সেই বিনা অপরাধ সে যার কাছে তার সাথে, এই যে আমার গর্ব, এটাই উপরে আর কিছু নেই। ফাতেমার উপার্জনে চলছে পরিবারের 5 সদস্যের সংসার। তার বাবার রয়েছে 10% জমিও। এলাকাবাসীও ফাতেমার পরিবারের খবর নেয়াকে সবার দায়িত্ব বলে মনে করছেন। এগিয়ে এসেছে জেলা বিএনপিও। তার পরিবার সম্পর্কে আমরা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি। তার ছেলেমেয়েদের পড়ালেখার ব্যাপারে আমরা তাদের আত্মীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ করে আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি এবং আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা তার পাশে আছি, থাকবো। নদী ভাঙনে গৃহহারা 2 সন্তান থাকে ফাতেমার বাবার বাড়িতে। স্থানীয় বিএনপি সহ এলাকাবাসীর সহযোগিতায় আগামী দিনগুলো সচ্ছলতার সঙ্গে কাটাতে চায় তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে 2 ছাত্রের মৃত্যু হয়েছে। জেলার মিঠামইনে বজ্রপাতে মারা গেছে এক কৃষক। অকালে স্বজন হারিয়ে শোকে স্তব্ধ তাদের পরিবার। এদিকে ঝিনাইদহে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। 3 বন্ধু ইরিনা, প্রিয়া ও বর্ষা, 3 জনেরই বয়স 15। সবাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন একসঙ্গে স্কুলে যাওয়া আসা করে তারা। মঙ্গলবারেও কথা ছিল একসঙ্গে স্কুলে যাওয়ার পথে শুরু হয় তীব্র বৃষ্টি। এই ছিল তাদের একসঙ্গে শেষবারের মতো বৃষ্টিতে ভেজা। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন 3 জন। পরে তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। বর্ষার অবস্থা এখন কিছুটা ভালো। অকালে সন্তান হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। এছাড়াও কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। এদিকে ঝিনাইদহে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন 2 কৃষক। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবনের দস্যু করিম শরীফ বাহিনীর 2 সহযোগী সাদ্দাম খান ও আব্বাস মোল্লাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সোমবার বিকেলে শিবসা নদী সংলগ্ন আদাছগি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এর মধ্যে আছে 2টি একনলা বন্দুক, একটি শটগান, 23 রাউন্ড তাজা গুলি ও 204 রাউন্ড ফাঁকা কার্তুজ, দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম। কোস্টগার্ড জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দস্যু বাহিনীর সঙ্গে যুক্ত এবং অস্ত্র ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন। কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম 2 সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয়।
ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে 6টি হাতবোমা ও 5টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদরের চরশিফলি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাইনুদ্দিন মোল্লা নামে একজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে তিনি স্থানীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে চিংমা খিয়াং নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল 5টায় মরদেহটি উদ্ধার করে থানচি থানা পুলিশ। মঙ্গলবার সকাল 11টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। এই হত্যাকাণ্ড ঘিরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। ওই নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগে বিকালে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে আদিবাসী ছাত্র সমাজ নামের একটি সংগঠন। এদিকে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল বের করা হয়। পরে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী চম্পা বেগম ও শাশুড়ি ফরিদা বেগমকে গলা কেটে হত্যা করেছে নিজ মেয়ের জামাই ওবায়দুল হক বাদুল খান। সোমবার রাত 11টার দিকে নির্মম হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাদল পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদল এর আগে 3বার বিয়ে করেছিলেন এবং 16 এপ্রিল তিনি চম্পাকে বিয়ে করেন। হত্যার সময় বাদল তার স্ত্রী চম্পা, শাশুড়ি এবং প্রথম স্ত্রীর ছেলে ইয়াসিন একসাথে বসবাস করছিলেন। ইয়াসিন হত্যাকাণ্ডের কথা জানিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্তে পুলিশ, ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে এবং আসামিকে ধরার চেষ্টা অব্যাহত আছে। বাদল খান তার স্ত্রী এবং শাশুড়িকে হত্যা করেছে। আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। বাদল খান হত্যা করে সে পিছনের দরজা দিয়ে, সামনের দরজা আটকে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তখন রাত্র তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করতেছি। এখনো মামলা হয় নাই, যেহেতু তার কোনো আত্মীয় স্বজন এখানে ছিল না, গার্জিয়ান ছিল না ডিজিজদের, তার ছেলেরা থাকে ঢাকায়, তারা এসেছে। আমরা এখানে লাশ পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে তারপর আমরা মামলা নেব, আমরা মামলা প্রক্রিয়াধীন। সুনামগঞ্জের দুয়ারা বাজারে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা 7টায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত হোসেন মিয়া পূর্ব নোনগাঁও গ্রামের সাকিব আলীর ছেলে। অভিযুক্ত একই গ্রামের হোসাইন মিয়া ঘটনার পর থেকে সে পলাতক। স্থানীয়রা জানায়, নিহত ও অভিযুক্ত উভয়ের বন্ধু ও প্রতিবেশী। 500 টাকা না দেওয়ার জেরে হোসেনকে ছুরিকাঘাত করা হয়। একটা ছেলে নাম তার হুসন, তাকে কেবাকারা স্টেপিং করেছে, গলায় কাটা দাগ এবং পেটে স্টেপিং আছে এবং তাকে চিকিৎসক হাসপাতালে গেছে। আমরা সংবাদটা তাৎক্ষণিক হাসপাতালে গেছি এবং তাকে মৃত অবস্থা পাইছি। আমরা তাকে এই লাশ উদ্ধার করেছি এবং তার মৃত্যুর কারণের জন্য আমরা পোস্টমর্টম পাঠিয়েছি এবং এই ঘটনার সহিত কেবাকারা জড়িত আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। সাভারের ধামরাইয়ে 3য় শ্রেণীর এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রয়্যাল ইউনিয়নের খরাচর এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শিশু আবাসিকভাবে মাদ্রাসায় পড়াশোনা করছিল। অভিযুক্ত শিক্ষক জুবায়ের আহমেদ রাতে শিশুটিকে ঘুম থেকে ডেকে নিয়ে নিজের কক্ষে নিয়ে নির্যাতন করে। পরদিন শিশুটি তার মাকে বিষয়টি জানলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। রয়্যাল ইউনিয়নের খরারসার তালিমুল কোরআন মাদ্রাসায় একটি ছেলে বলাৎকারের শিকার হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে দ্রুত থানা পুলিশ মাদ্রাসায় যায় এবং ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে এবং ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে উক্ত মাদ্রাসারই শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামে পুলিশের কাজে বাধা ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে করা আরও 4টি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় চিন্ময় দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। এর আগে সোমবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাতেও চিন্ময়কে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন একই আদালত। কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগ এনে শারমিন সুলতানা নামের এক নারী চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের র্যাব গলিতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মারধরের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করা হয়। তবে ওই চিকিৎসকের সহযোগীরা বলছেন, মিথ্যা অভিযোগ এনে হেনস্থা করা হয়েছে চিকিৎসক শারমিনকে। এর সুষ্ঠু বিচার চায় তারা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সোমবার দুপুর 3টার দিকে চিকিৎসক শারমিন সুলতানা রিকশাযোগে কুষ্টিয়া শহরের র্যাবগলি দিয়ে যাচ্ছিলেন নিজ চেম্বারে। হঠাৎ 20-25 জন মহিলা তার রিকশার গতিরোধ করে টানাহেঁচড়া শুরু করে। এ সময় ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মারধর ও লাঞ্ছিত করেন তারা। সহযোগীরা এগিয়ে আসলে তাদেরকেও করা হয় হেনস্থা। পরে পুলিশ এসে চিকিৎসক শারমিন সুলতানা সহ তার সহযোগীদের উদ্ধার করে। আতঙ্কিতভাবে ম্যামের জিনিসপাতি, যে সোনা দানা 4-5 ভরির যেগুলো সোনা দানা গহনা চেন সবাই ছিঁড়ে ছুঁড়ে নিয়ে যাচ্ছে। হাতের বালাটালা আমি খুব করে সেভ করার তাকে চেষ্টা করেছি, তারপরেও তারা আতঙ্কিতভাবে তারা হামলা করছে। আমি দেখলাম যে ম্যাডাম হচ্ছে রিকশা থেকে নামছে, 20-25 মহিলা তাকে রিকশা থেকে চুল পাড়ে ধরে আটক করেছে এবং তার গায়ের যত গয়না ছিল 1-1.5 ভরি গয়না সেগুলো সব কেড়ে নিয়েছে। লাঞ্ছিতকারীদের দাবি, চিকিৎসক শারমিন সুলতানা চাকরি সহ নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করা হয়। তবে হেনস্থা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। শারমিনের কাছে আমি 50,000 টাকা দিয়েছি জমির বাবদে, কারণ জমি দেওয়ার কথা। তার অনেক সয় সম্পত্তি জমি আছে বুঝেছেন, বলেছে আমি দান করে দেবো, গরিবের মাঝে কিছু দান করে দেবো বুঝেছেন। ওই ইয়েতেই ভিত্তি করে যে যখন হইলো দান করে দেবে সে গরিব, যাতে হইলো 2 কাঠা জমি যদি পাওয়া যায় সেখানটা একটু ভিটে মাটি দেখা যাচ্ছে যে বসত করা যাবে। যারা আছে তাদের সবাইকে আমি বলি সবাই সাথে টাকা নিই। মেহেরপুর ওই যে আবদার মহারাজে ওখানে আসতো, উনি যাইতো, ওনাকে ওখানে আমি টাকা দিতাম। এ বিষয়ে পুলিশ বলছে, চিকিৎসক শারমিন সুলতানাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছেন তারা। বিষয়টি খতিয়ে দেখে নেবেন ব্যবস্থা। ঘটনাস্থলে যা কিছু ঘটছে এটা হচ্ছে মেহেরপুর জেলায়। তো এই ধরনের যদি সত্যতা পায়, ওনারা যদি ওই জায়গায় আইনের কোনো অভিযোগ দেয়, তো মেহেরপুর থানার মুজিবনগর থানার ওসি সাহেবের সাথে আমার কথা হচ্ছেন, অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবেন। হেনস্থার শিকার চিকিৎসক শারমিন সুলতানা কুষ্টিয়া শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও নিজস্ব চেম্বারে নিয়মিত রোগী দেখেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় মুন্সিগঞ্জে প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এতে বিভিন্ন ছাত্র সংগঠন ও শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল করেন তারা। আমাদের হাসনাত আবদুল্লাহর উপর কাপুরুষোচিতভাবে হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডারা। আমরা এই ইন্টারিয়ামকে স্পষ্ট একটা বার্তা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি যে টাঙ্গাইল শহরের প্রবেশ পথে 200 মিটার সড়কে প্রতিনিয়ত কয়েক লাখ মানুষ চরম ভোগান্তি শিকার হচ্ছেন। পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এটি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়ক। সেবা নিতে আসা টাঙ্গাইলের 12টি উপজেলার মানুষ সহ বেশ কয়েকটি জেলার মানুষ এ সড়ক হয়ে যাতায়াত করেন। ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে গর্ত, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন যানবাহন ভেঙে যাচ্ছে, তাই চালক ও যাত্রীদের দাবি বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি সংস্কার করা উচিত।
টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকা যানজট থেকে মুক্তি পেতে সদর সড়কটি বাইপাস হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু গণপূর্ত বিভাগের অবহেলার কারণে সড়কটি ব্যবহারকারীদের জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। গাড়ি চালায় আমরা এই রোডে অনেক শান্তি পাইতেছি না, খুব ভোগান্তির মধ্যে আছি। গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, দেখা গেছে যাত্রীরও অনেক অসুবিধা হচ্ছে। দ্রুত সংস্কার করলে আমাদের জন্য ভালো হয় আর কি, রাস্তা যাতায়াত করে সুবিধা পাবো। রাস্তাটা এলো মেন শহরের মুখী, উত্তরাঞ্চল থেকে হাজার হাজার লোক এই রাস্তায় চলে। অনেক দিন তো যাবত দেখতেছি এই রাস্তাটা অটোতে গেলে এই দিকে কষানি খেয়ে মানুষের অনেক লোকে ব্যথাও পায়, আর সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়। তো এই বিষয়টা যদি আমাদের একটু আপনারা সম্প্রচার করতেন বা সরকার যদি এই বিষয়টা নিয়ে একটু পদক্ষেপ নিত, তাহলে আমাদের একটু উপকার হতো। বরাদ্দ পেলেই দ্রুত সড়কটি সংস্কার কাজ শুরু হবে বলে জানান গণপূর্ত বিভাগ। কোর্টের মাঝখানে যে রাস্তাটা ওইটা আমি করে দেবো, এটা এই মাসে টেন্ডার হয়ে গেছে। বরাদ্দ হয় না, ওইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওইটা ওনারা প্রস্তাবটা পাঠিয়েছেন। শুধু এই সড়ক নয়, পৌর কর্তৃপক্ষের অবহেলায় আরো বেশ কয়েকটি সড়কের একই দশা। দ্রুত এসব সড়কের সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাব্য সংকটে বছরের প্রায় 6 মাসই ফেরি চলাচল ব্যাহত হয় দেশের গুরুত্বপূর্ণ 2টি নৌরুট আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়ায়, যা এসব রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সংকট নিরসনে প্রতি বছর অপরিকল্পিত ড্রেজিংয়ে সরকারের অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রবেশপথ আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। প্রায় সারা বছরই নাব্য সংকটে ভোগে গুরুত্বপূর্ণ এই নৌরুট দুটি। বিআইডব্লিউটিএ নাব্যতা রক্ষায় ড্রেজিং করলেও কার্যত কোনো সুফল হয় না। ফেরি চলাচল ব্যাহত হলে গণযোগাযোগ ছাড়াও মারাত্মক প্রভাব পড়ে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। স্থায়ী সমাধানে 2 নৌরুটে সেতু নির্মাণ ও স্থায়ী ড্রেজিং করে কার্যত নৌচ্যানেল নির্মাণের দাবি যানবাহন চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের। ঘন্টা বা ঘন্টা দেরি হয়, ড্রেজিং করে দেরি হয়, মানে আমাদের অনেক কষ্ট হয়। সরকার যদি আমাদের এখান থেকে একটা এপার ওপার একটা ব্রিজের মতন ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের পাবলিকের পক্ষে ভালো হবে, জনগণের স্বার্থে ভালো হবে। লোক দেখানো ড্রেজিং করে, ভালো চলে আবার সর পড়ে যায়। আমাদের যদি একটা সেতু করে দিত, আমরা খুব বাঁচতাম। এদিকে সঠিক পরিকল্পনা না করে ড্রেজিং এর সময় নদীর বালুমাটি নদীতে ফেলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ করছে সুশাসনের জন্য নাগরিক। নদীর নিচ থেকে বালু উত্তোলন করে সেটা কিন্তু নদীর পাশেই ফেলা হয়, যার কারণে ওই বালুগুলো কিন্তু আবার নদীতে যাচ্ছে এবং সেই ড্রেজিং এর ফলে যে ফলাফলটা আসার কথা সেটা কিন্তু আসছে না। প্রায় সারা বছরই নাব্যতার সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম চালু রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি। আর পরিকল্পিত ড্রেজিং এর বিষয়টি অস্বীকার করে দায় পরামর্শকদের উপর চাপালো বিআইডব্লিউটিসি। অপরিকল্পিতভাবে কোনো ড্রেজিং করার সুযোগ নেই, কারণ এটা তো আপনার রাষ্ট্রীয় একটা বিষয়। বিআইডব্লিউটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের বিভাগ এবং আমাদের হাইড্রোগ্রাফি বিভাগ এবং আমাদের পরামর্শ প্রতিষ্ঠান সিইজিএ, তাদের পরামর্শ অনুযায়ী আমরা ড্রেজিংটা করে থাকি। প্রায় সারা বছরই ড্রেজিংটা মেনটেন করে চ্যানেলটা চালু রাখতে হয়। নাব্যতা সংকট খুব বেশি প্রকট আকার ধারণ করলে সেক্ষেত্রে ড্রেজিং করার জন্য ফেরি চলাচল আমাদের মাঝে মাঝে বন্ধ রাখতে হয়। একটি স্থায়ী সেতু তৈরি হলে দুর্ভোগ কমার পাশাপাশি উন্নয়ন ও বাণিজ্যের গতিও বহুগুণে বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।